আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা কেন হবে? আমার কেন যেন অন্য কিছু মনে হলো, তাই বললাম। কি মনে হলো? রাহান কৌতূহল নিয়ে আগে নেয় আবারও প্রশ্ন করে। সারা শয়তানি হাসে মনে মনে। আপনাকে কেন বলবো? কথাটা বলে সারা মুখ ভেঙচি কেটে পেছন ফিরে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আর রাহান পেছনে দাঁড়িয়ে খুব সাবধানের সহিত সারার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, খুব শিগগির তোমার প্রতিটা কথা আমাকে বলার মতো আমি আমার অধিকার তৈরি করে নিব। দেখতে দেখতে প্রিয়তার আর সারার টেস্ট পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষার সময়ও ঘনিয়ে এলো। টেস্ট পরীক্ষা চলাকালীন একদিন গিয়েছে প্রিয়তা সওদাগর বাড়ি। শুধু প্রিয়তা নয়, সাদনান, রাহাত, আয়না চারজনই গিয়েছে। থেকেছে মাত্র এক রাত, দুদিন। যে দুদিন থেকেছে সে দুদিন প্রিয়তার পরীক্ষা ছিল না। এই দুদিন মিতা সওদাগর ততটা কথা বলেনি প্রিয়তার সাথে, কিন্তু সাদনানের জামাই আদরে কোনো ত্রুটি দেখেনি। রাহাত, সাদনান দুজনকেই বেশ পছন্দ করে বিধায় যত্নার্থী করেছে। রাহাত, সাদনান দুজনকেই বেশ যত্নার্থী করেছে, এতে প্রিয়তা ভীষণ খুশি। প্রিয়তা এসব ভাবতে ভাবতেই বই খাতা গুছিয়ে নিচে আসার জন্য অগ্রসর হয়। রাত এখনো 9টা বাজেনি। সাদনান এখনো বাড়িতে আসেনি, এসে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যেই। লিভিং রুমে জাফর মির্জা সহ আম্বিয়া মির্জা, মফিজুর মির্জা, আজম মির্জা আরও বাড়ির সব সদস্যরাই এখানে উপস্থিত। প্রিয়তা সেদিকে একবার তাকাতেই দেখতে পায় আম্বিয়া মির্জা কেমন অদ্ভুত নয়নে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা এটা লক্ষ্য করে তড়ি ঘড়ি করে রান্নাঘরে চলে গেল। রাতের খাবার রেডি করছে দুজন কাজের লোক সহ সুফিয়া বেগম আর আয়না। প্রিয়তাও গিয়ে হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। সুফিয়া বেগম অবশ্য বলেছে তার এসব করতে হবে না, সে যেন টেবিলে বসে পড়ে আর তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। সারাও খেয়ে পড়তে চলে গিয়েছে, তবে প্রিয়তা শুনল না, সে কাজ করতে লাগলো। এর মধ্যে সালেহা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে কফি করে প্রিয়তার হাতে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সাদনান এসেছে আর সে ফ্রেশ হয়ে কফির জন্য বলেছে। প্রিয়তা কফি নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। সাদনান মাত্র বেলকানি হতে রুমে এসে দেখল প্রিয়তা কফি নিয়ে মাত্র রুমে এসেছে। সাদনান এগিয়ে এসে কফিটা হাতে নিয়ে সেটাই একবার চুমুক বসায়। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে মাথা নুইয়ে নেয়, কারণ সাদনান শুধু টাওয়াল পরে আছে। পড়া কত দূর এগিয়েছে? সাদনান প্রিয়তার খাতাগুলো নাড়াচাড়া করতে করতে জিজ্ঞেস করে। প্রিয়তা আগের স্থানে দাঁড়িয়ে থেকেই মিনমিন করে জানায়, রিভিশন দেয়া বাকি এখনো। কয়টা? 4টা। কালকের দিন পর এক্সাম শুরু। প্রিয়তা আর কিছু বলে না, মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। তার কি দোষ? সব দোষ তো এই লোকের, সারাদিন তার মনের মধ্যে জেগে বসে থাকে, পড়তে ইচ্ছে করে না। অবশ্য এত সুন্দর জামাই থাকলে কি আর পড়ায় মন বসে? প্রিয়তার ভাবনার মাঝে সাদনান কফিটা অর্ধেক খেয়ে বাকিটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে আসে বইয়ের নিকট। অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, কালকে সকালে শহর থেকে দূরে যেতে হবে, মিটিং আছে সেখানে 2টা। যদি পারি তো ফিরে আসব, নয়তো এর পরদিন সকালে। সেদিন তো পরীক্ষা শুরু। আগে আসার চেষ্টা করব, যদি না পারি এক্সামের পর নিতে যাব আমি। প্রিয়তা আর কিছু বলে না, নীরব থাকে। সাদনান আলমারি খুলে সেখান থেকে নিজের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। এর মধ্যে প্রিয়তা বিছানা আর সোফায় রাখা সাদনানের এলোমেলো করে রাখা জিনিসগুলো গুছাতে লাগলো। অতঃপর সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দুজনেই নিচে চলে আসে। আমি এদিকে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। তিনি আজ কলেজ এসেছে, মায়েশা আসেনি। কলেজ বন্ধ, এসএসসি পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেজন্য। অবশ্য ইউনিভার্সিটি খোলা আর সাথে অফিসে কাজকর্ম চলে, তাই তিনি এসেছে নিজের কিছু জরুরি কাগজ জমা দিতে। কিন্তু কলেজ আঙিনা হতে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হোস্টেল ফিরছিল, আর ঠিক তক্ষুনি কবিরের সিলভার কালার গাড়িটা তিন্নির পাশে এসে থামে। কবিরকে স্পষ্ট বাহির থেকে দেখা যাচ্ছিল, আর কবির গাড়ির কাঁচটা নামিয়ে উপরোক্ত অফারটা করে। তিনি কেমন নার্ভাস। সে কবির খানের কথার পিঠে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাবে বলে ওঠে, না না স্যার, আমি যেতে পারবো। তিন্নির কথায় কবির একটু বিরক্ত হলো। এই মেয়ে এত ঢং কেন করছে? নিজেকে তো ঠিক আড়ালে থেকে সবসময় তাকিয়ে থাকে। হ্যাঁ, কবির এই কয়েক মাসে বেশ ভালো করেই লক্ষ্য করেছে তিন্নির সব চালচলন। যদিও তার আগে অস্বস্তি হতো, তবে এখন এসব নজরে এলে আপনি আপনি মুখে হাসি ফুটে ওঠে। এটা হবার কারণ কি কবির নিজেও জানে না, হয়তো ভালো লাগা সৃষ্টি হচ্ছে, আর এটা হতে হতে ঠিক একদিন ভালোবাসাটাও হয়ে যাবে বলে কবিরের বিশ্বাস। আর যেদিন সে বুঝতে পারবে সে এই মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলেছে, মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না, ঠিক সেদিন এই মেয়েটাকে নিজের মনের কথা বলে নিজের রাজ্যের রানী বানাবে। আর কবির নিশ্চিত সেদিনটা খুব নিকটে,
কিন্তু তার মনের কোথাও একটা সুপ্ত অনুভূতি রয়ে গিয়েছে তার প্রথম ভালোবাসার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রথম ভালোবাসা বলে কথা। তবে সেটার কারণে এই মেয়েটাকে সে কখনো অবহেলা করবে না। কবিরের ভাবনার মাঝেই তিন্নি সালাম দিয়ে চলে যেতে যেতে হাঁটা ধরতেই কবির এবার ধমকের সুরে বলে ওঠে, এই মেয়ে শুনতে পাচ্ছ না কি বলছি? গাড়িতে ওঠো। তিনি আর কিছু বলার সাহস পায় না, গুটিসুটি পায়। এগিয়ে এসে দরজাটার সামনে দাঁড়াতে কবির নিজের হাত এগিয়ে দরজাটা ভেতর হতে খুলে দেয়। তিনি বসে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু কাঁচটা আর তোলে না। আর তাদের গাড়িতে পাশাপাশি বসার দৃশ্যটা দূর হতে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, যতক্ষণ পর্যন্ত কবিরের গাড়িটা দৃষ্টির আড়াল না হয়। নমিনেশন দিয়ে দেবে এই মাসের শেষ সপ্তাহের দিকে। ওয়াসিফ দেওয়ান ফোনের ওপাশ হতে বলে ওঠে। সাদান ফোনটা ডান কান হতে বাঁ কানে চেপে ধরে শান্ত কণ্ঠে জানায়, খবর পেয়েছি। মিটিংগুলো শেষ করো যত দ্রুত সম্ভব, ফিরে এসো আর সাবধানে থাকবে। উচকি হেসে সাবধানের সহিত কথাগুলো বলে। সাদান ওনার কথার পৃষ্ঠে আগে নেই আর গম্ভীর রাখে না মুখ, হাসি অল্প, যার শুধু পাশে বসা রাহানের নজরে আসে, তবে শব্দ নেই। সাদান সেদিকে একবার আর চোখে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, চেষ্টা করব। কথা শেষ ফোন কাটে সাদনান, ফোন রাখে সিটে, অতঃপর গা এলিয়ে দেয় সিটে। পাশে বসা রাহান সেদিকে তাকিয়ে বলল, দ্বিতীয় নাম্বার মিটিংটা 3টায় শুরু হবে, আর সেখানে বর্তমান এমপি বোম রাখার প্ল্যান আছে। সাদনান মুচকি হাসে, চোখ বন্ধরত অবস্থায় বলে ওঠে, বাধা দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। কিভাবে? মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস? একদম ঠিক আছে। ভাবো যদি বর্তমান এমপি মহোদয় নমিনেশন না পায়। মানে? সাদনান উত্তর দেয় না, শুধু বাঁকা হাসে। রাহান বোঝালো এই হাসি মানেই ভয়ঙ্কর কিছু চলছে তার বন্ধুর মাথায়, তবে তা আর সে জানতে চাইল না। বোমটা টাইম বোম ছিল। রাহান ফোনটা কানে নিয়ে ওয়াসিফ দেওয়ানকে বলে। ওয়াসিফ দেওয়ান বড্ড চিন্তিত হলেন, সাথে আটকে ওঠেন, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করে, সব সেফ আছে? হ্যাঁ, সাদনান আগেই সবাইকে কথাটা জানিয়ে দিয়েছে, তাই ওনারা প্রথমে মিটিং করার জন্য আগে যে জায়গায় করেছে ঠিক, তবে সেটাই আমরা যাইনি, নতুন আরেক জায়গায় বসিয়েছে লোকজন। রাহান নিজের কথা শেষ সাদনানের হাতে ফোনটা ধরিয়ে দেয়। সাদনান ফোনটা নিয়ে গম্ভীর কণ্ঠে ওয়াসিফ দেওয়ানকে বলে ওঠে, কিছু করার প্রয়োজন নেই আপনার, এখন যা করার জনগণ করবে। বোকা নই আমি, আগে থেকেই জানতাম ব্যাপারটা। তুমি চাইলে আইনের সাহায্য নিতে কিছু করতে পারতে, কিন্তু না, তুমি তা করনি। কারণটা আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি। তখন শুধু কিছু সংখ্যক মানুষ জানতো, আর এখন গোটা জেলা জেনে নিল। তবে আমি নির্বাচন কমিশন অফিসে কথা বলবো ব্যাপারটা নিয়ে। ওয়াসিফ দেওয়ানের কথার কোনো উত্তর করে না সাদনান, নিঃশব্দে ফোন কাটে। রাত এখন প্রায় 10টার বেশি সময় বাজে। এখন শহরে যাওয়া সম্ভব না, তাই এখানের এক চেয়ারম্যানের বাড়িতে আজ তারা রাতটা থাকবে, কাল সকালেই নিচের গন্তব্যে রওনা দেবে। এই চেয়ারম্যানের সাথে ওয়াসিফ দেওয়ানের কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, আর ওয়াসিফ দেওয়ান কথা বলে আজ রাতটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও হবু এমপি হিসেবে তারা সাদনানকে আজ যেতে দিত না, আর নিজ থেকে মন্ত্রী হতে প্রস্তাব পেয়ে চেয়ারম্যান আহ্লাদে আটখান হয়ে গেছে, তাই তো ভীষণ বন্দোবস্ত করে এমপিকা চেয়ারম্যান বাড়ি নিমন্ত্রণ জানিয়ে এসেছে চেয়ারম্যান। মেয়েটা কে ছিল? কবির বেলকানিতে দাঁড়িয়ে সামনে রাতের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বাবার কণ্ঠে এমন প্রশ্নে অবাক হয়ে পেছন ফিরে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কোন মেয়ে? নাটক করো না। দুপুরে যে মেয়েটাকে তোমার গাড়ি করে হোস্টেলে পৌঁছে দিয়েছিলে। কবির নিজের কুচকানো ভ্রুজোড়া এবার ঠিক করে নেয়, কিন্তু ওর মুখটা এবার চরম বিরক্তিতে পরিণত হলো। তার বাবা তাকে অনুসরণ করছে, সিরিয়াসলি ছেলে মেয়ে পড়াতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, আর তার বাপ সেটা নিয়ে তাকে আবার গোয়েন্দাদের মতো জেরাও করছে। এসব ভাবা যায়, কিন্তু কিছু করা নেই, তার বাপ তার সাথে সবসময় এভাবে কথা বলে। কবির বিরক্ত হলেও তা আবার নিমিষে উধাও হয়ে যায়। বাবা তার জন্য নিজের সব ত্যাগ করেছে, সব সময় তার পাশে ছায়ার মতো থেকেছে। মা নেই সেটা উপলব্ধি করতে দেয়নি, বাবা মা দুইটাই হওয়া আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব? কবির এসব হাবিজাবি চিন্তা করে শান্ত কণ্ঠে বাবাকে বলে, কাল ঠিক 3টেয় তোমার অফিসের পাশে রেস্টুরেন্টে থাকবা। তোমার সব কনফিউজটা দূর করে দেব। এখন চলো ঘুমাতে যাও। কালাম খান আর কিচ্ছু বলে না। ছেলে যখন একবার বলেছে তার মানে ঠিক
কাল তার সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। কিন্তু কথা হলো আজ আর তিনি ঘুমোতে পারবে না। প্রিয়তা রাত 10টার দিকে সারা সহ পরীক্ষার প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নিল। সারা প্রিয়তা একসাথে আজ পড়েছে সাদনানের ছোট লাইব্রেরিতে। এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, যেটাই অনেক বই আছে। সেখানে সারা আর প্রিয়তা পড়তে বসেছে। আজ সারা থাকবে প্রিয়তার সাথে। মূলত এটা আম্বিয়া মির্জার নির্দেশ। কারণটা প্রিয়তা বুঝতে পেরেছে। কারণ সারাকে সাথে থাকার কথা বলাতে সালিহা বেগম অমত পোষণ করলে তিনি সোজা বলে দিয়েছেন, বউ মানুষ একা কিছুতেই থাকতে দেওয়া যাবে না। সাথে বয়স কম, আবার চালায় ফোন। তার ধারণা মতে প্রিয়তা যদি রাত জেগে কোনো পরপুরুষ বা কোনো খারাপ কাজ করে। সাথে এটাও বলেছে তিনি প্রিয়তা এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা করাবে না। বউ মানুষ আবার এত পড়ালেখা কিসের? বউ তো বউই, সে সংসার করবে, সে কেন বাহিরে স্বামীর সাথে ঘুরে বেড়াবে? প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতে ডান চোখ দিয়ে টপটপ করে এক ফোঁটা জল গড়িয়ে বইয়ের উপর পড়ে। সারা নজর তখন প্রিয়তার দিকে যায়। সারা প্রিয়তাকে কাঁদতে দেখে একটু অবাক হয় না, কারণ আম্বিয়া মির্জা সত্যি আজ বড্ড কটু কথা বলেছে। আর একটা কথা, মেয়ের কাছে কথাগুলো খারাপ লাগবে এটাই স্বাভাবিক। সারা নিজের চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে নিয়ে সান্ত্বনার স্বরে বলে, দাদি আগের দিনের মানুষ, তুই তো জানিস, তাই একটু বেশি বাজবিচার করে চলাফেরা করি আমরা সবাই। আর তাছাড়া লেখাপড়া বন্ধ করে দেবে বলেছে, দেয়নি তো। আমার ভাই থাকতে এটা সম্ভব হবেও না, এটা তুই আমি সবাই জানি, দাদিও জানে। কিন্তু রাগের মাথায় বলে ফেলেছে। তুই মন খারাপ করিস না, এখন চল ঘুমিয়ে পড়ি। প্রিয়তা শুনে সারার কথা কোনো উত্তর দেয় না, শুধু উঠে গিয়ে বিছানার একপাশে চুপচাপ শুয়ে পড়ে। সারাও গিয়ে প্রিয়তার পাশে শুয়ে পড়ে। প্রিয়তার সারা দুজন পরীক্ষা শেষ হলে হল থেকে বেরিয়ে আসে। দুজনে একই হলে পড়েছে, তবে দুজনেই 2 শালিতে। প্রিয়তার সামনে, সারাও পেছনে। দুজনের পরীক্ষায় ভালো হয়েছে। সহজ পরীক্ষা ছিল বাংলা। সারা প্রিয়তা কথা বলতে বলতে কলেজ হতে বেরিয়ে আসে। কাল পরীক্ষা নেই, তবে প্রিয়তার মনটা বড্ড ছটফট করছে। তার একমাত্র কারণ হলো সাদনান আসার কথা এসেছে কি। ওর মন সাদনানকে দেখার জন্য ছটফট করছে। গেট দিয়ে বাহিরে এসে দেখলো অনেক ভিড়, মানুষজন গিজগিজ করছে। প্রিয়তা সারা সেই ভিড় ঠেলে একটু রাস্তার সাইডে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়ালো। এখানেও মানুষ আছে, তবে বেশি না। প্রিয়তার চোখ এদিক ওদিক কিছু খুঁজে চলেছে। সারা পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। তার ঠিক মিনিট 2-এর মাথায় সাদনানের কালো গাড়িটা দেখা গেল। কিন্তু তার বিপরীত দিক হতে রাহাতের গাড়িটাও এসে 2 দিক হতে 2টা গাড়ি ওদের সামনে থামে। রাহাত জানতো না সাদনান আসবে, নয়তো ও আসতো না। আমি সারাকে বাড়ি নিয়ে যাই। রাহাত গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে। সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে, সাথে ড্রাইভার নিয়ে যাও। আচ্ছা। রাহাত বাধ্য ছেলের মতন রাজি হয়েছে। সারা গিয়ে ততক্ষণে পেছনে বসে পড়েছে। রাহাতও গিয়ে বসে। অতঃপর তারা এই স্থান ত্যাগ করে। প্রিয়তা তখনও সাদনানের দিকে একটু পরপর আট চোখে তাকাচ্ছে। সাদনান সেটা লক্ষ্য করে ঠোঁট এলিয়ে হাসে, কিন্তু সেটা প্রিয়তার নজরে আসে না। তার কারণ সাদনান মাস্ক পরে আছে। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? সাদনান পাঞ্জাবির হাতা গুটিয়ে কোণে পর্যন্ত নিতে নিতে জিজ্ঞেস করে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, ইচ্ছে না থাকলে বুঝে রেখে যাবেন? না, একদম না। দরকার পড়লে কোলে করে নিয়ে যাব। তিনি একটা হালকা মিষ্টি কালার শাড়ি পরে রেডি হচ্ছে। শাড়িটা পরিয়ে দিয়েছে ওর সাথে যে মেয়েটা থাকে সে। ওর কোনো শাড়ি নেই, কিন্তু কাল রাত 10টা বাজে কবির খান ফোন করে বলেছে কাল 3টার দিকে একটা রেস্টুরেন্টে দেখা করতে। এটা শোনার পর তিন্নি থম মেরেছিল। ও ভাবছিল হয়তো কবির ভুলে ফোন দিয়ে ফেলেছে, কিন্তু তিন্নিকে আরেক দফা অবাক করে কবির দ্বিতীয়বার তিন্নিকে গম্ভীর কণ্ঠে আদেশের স্বরে বলেছিল দেখা করতে আসার সময় যেন সুন্দর করে শাড়ি পরে আসে। তিন্নি কিছু বুঝতে পারছিল না, তিন্নি কিছু না বুঝতে পারছিল না, কিছু মুখ দিয়ে প্রশ্ন করার মতন কিছু খুঁজে পাচ্ছিল। তবে কাঁপা কাঁপা কণ্ঠে অনেক কষ্টে বলছিল, স্যার আপনি হয়তো নাম্বার ভুল করে আমাকে কল দিয়ে ফেলেছেন। কিন্তু কবির তিন্নির কথা পাত্তা না দিয়ে বরং আদেশের স্বরে আবারও বলেছিল যা বলেছে তাই যেন করে, আর ঠিক টাইমে যেন যথাস্থানে পৌঁছে যায়। তিন্নিকে আর কিচ্ছু বলতে না দিয়ে ফোন কেটে দিয়েছিল। আর এইদিকে তিন্নি আর সারা রাত ঘুমোতে পারেনি। শুধু ভেবেছে এই বুঝি স্যার ফোন দেবে আর বলবে সরি তিন্নি, ভুল করে তোমার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কিন্তু না, তিন্নি সারা রাত জেগে থেকেও তেমন কিছুই ঘটেনি। তিনি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল। আর সকালে উঠে 2টা টিউশনি যেগুলো বিকেলে করায় সেগুলো সকালে করিয়ে বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো হোস্টেল হতে। বেশি সাজিনি, হালকা গোলাপি রঙের লিপস্টিক আর কানে একজোড়া ইয়ারি, আর বাম হাতে একটা ঘড়ি যেটা সবসময় পরে থাকে। টিউশন করাই বিধায় এটার খুব করে প্রয়োজন পড়ে। তিনি একটা রিক্সা নিয়ে কবিরের বলা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সময় তখন 3টার বেশি সময় বাজে।
তিন্নি রিকশার ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতর যেতে লাগলো। রেস্টুরেন্টটা বেশ নামি দামি একটা ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে, আর এটার ভেতরে সব মানুষ বড় বড় লোক। সবার ড্রেস আপ দেখে এটা নিঃসন্দেহে বলা যায় তিন্নি আর চোখে সব তাকিয়ে তাকিয়ে দেখে নিল। আর পুরোপুরি সামনের দৃষ্টি যেতেই দেখলো কবির স্যার একটা সাইডে একটা মাঝের টেবিলে বসে আছে, সাথে আরও একজন আছে, কিন্তু পেছন থেকে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কবির ওর বাবার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ দেখলো তিন্নি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কবির সেদিকে একবার তাকিয়ে ওর বাবাকে কিছু বলে ওঠে, এগিয়ে আসে তিন্নির নিকট। তিন্নি সালাম দেয়। ও ভীষণ নার্ভাস, এসি আছে নয়তো ওর ঘাম হয়তো এতক্ষণে টুক করে গড়িয়ে পড়তো নিচে। কবির তিন্নিকে পরখ করে নিল, অতঃপর গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে ওর সাথে আসতে বলে। ওরা এগিয়ে গিয়ে ওই টেবিলটায় বসে পড়ে। তিন্নি কালাম খানকে চেনে না, তবে স্যারের সাথে ছিল বিধায় কালাম খানকেও সালাম দেয়। কালাম খান লম্বা চওড়া হেসে সালামের উত্তর দেয়, আর মনে মনে এটাও ভেবে নিল ছেলের পছন্দ আছে বটে, যদিও তিন্নির গায়ের রং ততটা ফর্সা না, কিন্তু তবে সুন্দর বলাই চলে, আর চেহারাটাই ভীষণ মায়াবী। লম্বাটাও ঠিকঠাক, মোদ্দা কথা ছেলের সাথে তার সুন্দর মানাবে, যাকে এক কথায় বলে পারফেক্ট। কালাম খানের ভাবনার মাঝে কবির ওয়েটার দিকে খাবার অর্ডার দেয়, তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার বাবা ওর কথাই কাল বলেছিলাম। শেষেরটা কালাম খানের দিকে তাকিয়ে ওনাকে উদ্দেশ্য করে বলে। তিনি তিন্নির নাম জিজ্ঞেস করে, এটা সেটা জিজ্ঞেস করতেও থাকে। তিনি জানে তিন্নি এটিম, তাই বাবা মার কথা আর জিজ্ঞেস করে না। আর তিনি ভাবছে, সাথে মনে অনেক প্রশ্ন, তাকে কেন এভাবে এখানে ডাকা হয়েছে, আর স্যার কেন তার বাবা মার সাথে এভাবে পরিচয় করাচ্ছে। সবার কথা আর আলটার মাঝে খাবার দাবার শেষ করে। কালাম খান খাওয়া শেষে টিস্যুতে হাত মুছে উঠে দাঁড়িয়ে কবিরকে উদ্দেশ্য করে বলল, আমার পছন্দ হয়েছে। আমাদের বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে, এই বাবাটা তোমার জন্য অপেক্ষা করবে। শেষের কথাগুলো তিন্নিকে উদ্দেশ্য করে বলে। অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেল রেস্টুরেন্টে হতে। তিনি তখনও সেদিকে অবোধ চোখে তাকিয়ে, যা দেখে কবির হাসে। মেয়েটা হয়তো কিছুই বুঝতে পারছে না, অবশ্য বোঝার মতো কিছু করেওনি। কবির গলা ছেড়ে তিন্নির মনোরঞ্জন করার চেষ্টা করে, সফলও হয়। তিন্নি তাকালো একবার কবিরের দিকে, পরপরই মাথা নুয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কবির বলে ওঠে, তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার আছে? তিন্নির সেকেন্ডের মতন সময় লাগে কথাগুলোর মানে বুঝতে, তবে শেষের কথাগুলো তিন্নি স্পষ্ট হলো কবির তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওর কি বলা উচিত ও বুঝতে পারে না, রাজি হবে নাকি সময় চাইবে। তিন্নির ভাবনার মাঝে কবির গম্ভীর কণ্ঠে আবারও শোনা গেল, আজে বাজে চিন্তার প্রয়োজন নেই, পজিটিভ ভাবো, নেগেটিভ না। আর বাবা খুব শীঘ্রই হোস্টেলে যাবে, পরীক্ষার আগে আমাদের বাসায় চলে আসবে। তিনি এবারও কি বলা উচিত বুঝতে পারছে না, তবে ওর মন খুব করে বলতে ইচ্ছে করছে সাদনান ভাইকে একবার এসব বলা প্রয়োজন। মাইশা, তিন্নির কথা সবটা না শুনেই কবির বলে ওঠে। তিনি আর কিচ্ছু বলে না। প্রিয়তা সাদনানের পাশে বসে খাচ্ছে। একটু আগে সাদনান অনেকগুলো চিপস, চকলেট আরো অনেক কিছু কিনে দিয়েছে। ওরা কোথায় যাচ্ছে প্রিয়তা জানে না, জানবে কি করে, সে তো জিজ্ঞেস করেইনি। সে নিশ্চিত মনে মনে বসে খেয়ে যাচ্ছে। ভাবটা এমন, সাদনান যদি তাকে জাহান্নামেও নিয়ে যায়, সে চোখ বন্ধ করে সাদনানের সাথে যাবে। সাদনান একটু পরপর দেখছে তার ছোট্ট জানকে। তারা আজ বাড়ি যাবে না, নিজেদের একটা ফ্ল্যাট কিনেছে বছর 2 আগে। আজ রাতে সেখানেই থাকবে, তারা সকালে বাড়ি ফিরবে। এটা সে সালেহা বেগমকে কল করে জানিয়ে দিয়েছে। মিনিট 20 পর সাদনানের গাড়িটা এসে একটা বাড়ির সামনে থামে। সাদনান পার্কিং এরিয়া গাড়িটা পার্ক করে প্রিয়তাকে নিয়ে লিফটে করে সোজা 4 তলায় পৌঁছে যায়। সাদনান রুমে গিয়ে প্রিয়তাকে উদ্দেশ্য করে ফ্রেশ হতে বলে, নিজে ফোন হাতে দারোয়ানকে ফোন করে খাবার নিয়ে আসার কথা বলে দেয়। সাদনান ফোনে কথা শেষ করে বিলকানি হতে রুমে এসে দেখলো প্রিয়তা এখনও স্কুল ড্রেস পরেই দাঁড়িয়ে আছে। সাদনানের বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না। সে তো ভুলে গিয়েছিল নিজের কাপড়ে বাসায় থাকলেও প্রিয়তা নেই, কিন্তু এখন কিছু করারও নেই। আশেপাশে দোকান আছে, তবে কাপড়ের দোকান নেই। এটা একটু নিরিবিলি প্রাকৃতিক জায়গা। সাদনান এসব ভেবে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে সেখান থেকে ওর একটা 3 কোয়ার্টার প্যান্ট আর সাদা গেঞ্জির প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা এতক্ষণ সাদনানকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সাদনানকে ওর হাতে এসব কাপড় দিতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা পড়তে হবে? কিছু করার নেই, তাছাড়া আমি তো অন্য কেউ তো আর নেই। তিনি সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। সারা রাত ঘুমোতে পারিনি হয়তো, তাই সারা মুখ জুড়ে ক্লান্ত ছাপ স্পষ্ট। আর কবির সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছে বিধায়
কবির গাড়ি থামিয়ে তিন্নির ক্লান্ত ভরা মুখটা ভালো করে পর্যবেক্ষণ করছে। কিন্তু হঠাৎ করে কোথাও মনের ভেতর হতে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। আচ্ছা, এই মেয়েটা আরো কয়েক বছর আগে ওর জীবনে কেন এলো না? বেশি না, 2 বছর আগে এলেও তো ওর প্রিয়তার প্রতি কোনো অনুভূতি হতো না। এখনো তাহলে বুকের ভেতর সবটা জায়গা জুড়ে ওর নিজের বসবাস হতো। কিন্তু এখন তো কোথাও একটা প্রিয়তার জন্য সুপ্ত অনুভূতি থেকে গেল। হয়তো এটা সারা জীবন থাকবে, কারণ প্রথম ভালোবাসা সবার মনে কোথাও না কোথাও থেকে যায়, যেটা চাইলেও মোছা সম্ভব হয় না। কবির কথাগুলো ভাবতে ভাবতে তিন্নির মাথাটা সিট হতে খুব সাবধানের সহিতে আলগোছে নিজের কাঁধের উপর রেখে দেয়। তিনি হালকা নড়ে চড়ে উঠে, তবে সম্পূর্ণ তন্দ্রা ছোটে না, বরং কবিরের বাহুটা আরও শক্ত করে জড়িয়ে ধরে। কবির সারা শরীর কেমন একটা অনুভূতি হলো, হয়তো এই প্রথম কোনো মেয়ের এত সন্নিকটে এসেছে তাই। কবির বেশি কিছু না ভেবেই আবারও গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে তিন্নির মাথাটা কাঁধে একটু পরপর হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। এই রাস্তাটা বেশ নির্জন, গাড়ি খুব কম চলে। পৌঁছাতে হয়তো আর মিনিট 10 সময় লাগবে। যদিও এটুকু জায়গায় পৌঁছাতে মোটেও এত সময় লাগে না, তবে কবির খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। ওরা বিকেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে গিয়েছে। সেখানে গিয়ে অনেকগুলো 3 পিস আর 2টা শাড়ি কিনে দিয়েছে কবির তিন্নিকে। তিনি শুধু সব দেখছিল, ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। তিনি বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। কবির শপিং মল থেকে বেরিয়ে তিন্নিকে নিয়ে পাশে একটা পার্কে গিয়েছিল, আর সারাটা সময় তিন্নির হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাতের মুঠো নিয়ে রেখেছিল। তিন্নির তখন কেন জানি খুব করে কান্না পাচ্ছিল, কিন্তু কেন এমন হচ্ছিল ও বুঝতে পারছিল না। হয়তো এভাবে কেউ কখনো এতটা যত্ন করে আগলে আগলে রাখেনি, এতটা ভালোবেসে যত্ন করেনি। কবির তখন হঠাৎ করে তিন্নির হাতটা ছেড়ে দিয়ে নিজের পকেট হতে একটা রিং বের করে নিচে হাঁটু গেড়ে বসে বলেছিল সে সারা জীবন এভাবে তিন্নিকে আগলে রাখতে চায়। পার্কে থাকা প্রতিটা কাপড় আর পরিবার নিয়ে ঘুরতে আসা অনেকেই তিন্নিকে কবিরের প্রপোজে রাজি হয়ে যেতে বলেছিল। তিন্নি তখন কান্না ভুলে লজ্জা নুয়ে পড়েছিল। অতঃপর নিজের কাঁপতে থাকা বাম হাতটা কবিরের সামনে ধরে কবির সেটার অনামিকা আঙ্গুল রিংটা পরিয়ে দিয়ে নিজের ঠোঁট জোড়া তিন্নির হাতের পিঠে ছুঁয়ে দেয়, আর সবাই চারদিক থেকে করতালি দেয়। কবির এসব ভাবনার মাঝেই তিন্নি জোরে ডেকে ওঠে, স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? কবির তিন্নির হঠাৎ এত জোরে ডাকা গাড়ি ব্রেক কষে জিজ্ঞেস করে। তিন্নি অসহায় কণ্ঠে তখন উত্তর দেয়, স্যার, আমরা তো অনেকটা পথ এগিয়ে এসেছি, হোস্টেল তো পেছনে। কবির তিন্নির কথা শুনে চারপাশে দৃষ্টি ঘুরিয়ে চাইল। সত্যি ওরা অনেকটা দূরে চলে এসেছে হোস্টেল হতে। আসলে কবির ভাবনার মাঝে এতটাই বিভোর ছিল যে ও খেয়ালই করেনি। তবে কবির নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, খেয়াল করনি? কথা শেষে কবির গাড়ি ঘুরিয়ে হোস্টেলের দিকে আসে। গাড়িতে এসে হোস্টেলের সামনে থামতেই তিন্নি নেমে এক সাইডে দাঁড়িয়ে। কবিরও নেমে পেছনে দরজা খুলে সেখান থেকে 2টা প্যাকেটে তিন্নির হাতে দিয়ে বলল, এখন এগুলো রাখো, বাকিগুলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাবা এসে এই সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে যাব। তিনি প্যাকেটগুলো হাতে নিল, কিন্তু ও কিছু বলতে চাইছে, তবে বলতে পারছে না হয়তো। কবির বুঝতে পারল, আর এটাও বুঝলো তিন্নি কি বলতে চায়। তাই তিনি কিছু বলার আগেই কবির বলে ওঠে, এসব নিয়ে টেনশন করতে হবে না। বিয়ের সব ব্যবস্থা করেই বাবা তোমাকে বাড়ি নিবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। তিনি কিছু বলে না। কবির আবারও বলে, সাবধানে থাকবে। তিন্নি মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। কবির তিন্নির দিকে তাকিয়ে আছে। বেশ লাগছে দেখতে। রাস্তার পাশে নিয়ন বাতি জ্বালিয়ে রাখার কৃত্রিম আলোয় তিন্নি ফিরে চলে যাচ্ছিল, কিন্তু কবির পেছন থেকে আবারও ডেকে ওঠে, শোনো, কাল থেকে আর টিউশনিতে যাবে না, সবাইকে না করে দেবে, মনে থাকবে? আচ্ছা। তিনি সেভাবে থেকে মিনমিন করে উত্তর দেয়। অতঃপর তিন্নি চলে যায়, আর কবির সেদিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত তিন্নি গেট অতিক্রম করে হোস্টেলের ভেতর না যায়। তিনি ভেতরে চলে যেতেই কবির গাড়িতে বসে পড়ে। তারপর 4 তলা বিল্ডিংয়ের দোতলার 3 নম্বর রুমের বেলকানির দিকে তাকিয়ে থাকে। এই রুমটাই তিন্নি থাকে, কবির জানে। আর কবির এটাও শিওর তিন্নি এখন রুমে গিয়ে একবার বেলকানিতে আসবে। আর হলেও তাই। কবিরের ভাবনার মাঝে আবছা আলোর মাঝে তিন্নিকে বেলকানিতে এসে 2 হাত রেলিংয়ের উপর রেখে কবিরের গাড়িটার দিকে তাকালো। কবির সেদিকে তাকিয়ে নিজের ডান হাতটা বাহির করে ইশারা করে রুমে যাওয়ার জন্য। তিনি রুমে চলে যায়, কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে ঠিক তাকিয়ে রয় কবিরের গাড়িটা যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়। প্রিয়তা সাদনানের দেওয়া কাপড়গুলো পরে পা গুটিয়ে বসে আছে বিছানায়। ঘুম থেকে উঠেছে মাত্র।
ওর কেমন লাগছে, যদিও এখানে তেমন লাগার কথা না, স্বামী হয় ওর, কিন্তু তবুও কেমন কেমন লাগছে। হয়তো এসব পরে অভ্যস্ত নয়, তাই সবসময় তো লং ফ্রক বা কুর্তি সব পরে। সাদনান নেই, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোথাও গিয়েছে। প্রিয়তা দেখছে রুমটাকে। এই রুমটাও সাদা রঙের, বিশাল বড় একটা রুম, সাথে ছোট একটা বেলকানিও আছে। সেখানে বিভিন্ন রকমের ফুলের টব আর বড় বড় সবুজ পাতার টবও আছে, কিন্তু ফুলের গাছগুলো শুকিয়ে আছে, যত্নের অভাব। প্রিয়তা সেগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। সন্ধ্যা 7টার বেশি সময় বাজে এখন। দুপুরে খাবার খেয়েছে, কিন্তু এখন আবার ওর পেটে ভীষণ ক্ষুধা অনুভব করলো। কিন্তু খাবে কি? আর এই বাড়িতে তো প্রথমও তো জানিও এখানে কিছু আছে কিনা। আর দুপুরে তো সাদনান রুমে এনে খাই দিয়েছে। আচ্ছা যাই হোক, একবার রান্নাঘরে যাওয়া যাক, আর সেখানে কিছু আছে কিনা সেটাও দেখা যাবে। প্রিয়তা সব ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে এসে থম মেরে দাঁড়িয়ে রয়। এটাও সম্ভব সাদনান রান্নাঘরে কিছু করছে। প্রিয়তা সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সাদনান টের পেয়েছে বউ তার পেছনে, তাই ক্যাবিনেট খুলে সেখানে কিছু খুঁজতে খুঁজতে বলল। প্রিয়তা শুনে না এগিয়ে গিয়ে ওভেন খুলে সেখানে দেখা মিলল খাবার দিয়ে রাখা। প্রিয়তা সেগুলো বের করে সাদনান ততক্ষণে প্লেট নামিয়ে ওভেনের পাশে রাখে। অতঃপর প্রিয়তার হাত থেকে খাবার প্লেটে রাখে। সাদনান প্লেট আর একটা পানির বোতল হাতে নিয়ে প্রিয়তাকে সাথে আসার জন্য ইশারা করে। প্রিয়তা সাদনানের পেছন পেছন যেতে যেতে জিজ্ঞেস করে, খাবার কোথায় পেলেন? দারোয়ান নিয়ে আনিয়েছি, কিন্তু সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই গরম করতে লেট হয়ে গেল। আমাকে বলতে পারতেন। হা করো। সাদনান প্রিয়তার মুখের সামনে খাবার ধরে হুকুম জারি করে। প্রিয়তা মুখ খুলে ঝটপট খাবার খেয়ে নেয়। সাদনান নিজেও খায়। খাবার শেষ, সাদনান প্লেট রেখে আসে রান্নাঘরে। প্রিয়তা তখন রুমে বড় দেওয়ালের সাথে বসানো আয়নাটাই নিজেকে ঘুরে ঘুরে দেখছিল। সাদা টি শার্ট, সাথে ছাই কালার 3/4 প্যান্ট। খারাপ লাগছে না, ভালোই লাগছে, বলা যেতে পারে নায়িকার মতো লাগছে। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে গায়ের গেঞ্জিটা হালকা উঁচু করে কোমরের কাছে প্যান্টটা ঠিক করে মাথা তুলে আয়নায় তাকাতেই দেখা মেলে সাদনান বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তা সেটা দেখে তড়িঘড়ি করে গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে পেছন ফিরে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কখন এসছেন? এই তো যখন সাদনান আর কিছু বলতে পারে না। প্রিয়তা তৎক্ষণাৎ এগিয়ে এসে পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে সাদনানের মুখ চেপে ধরে নিজের ছোট্ট হাতের সাহায্যে। আর সাদনান আস্তে আস্তে নিজের হাত জোড়া প্রিয়তার উন্মুক্ত কোমরে রাখে। আসলে প্রিয়তা উঁচু হওয়ার কারণেই ওর গায়ের গেঞ্জিটাও অনেকটা উপরে উঠে যায়, তবে শরীর ঢেকে আছে। কিন্তু সাদনান গেঞ্জি নিচ দিয়ে নিজের হাত দিয়ে চেপে ধরে প্রিয়তার পেট। আর এভাবে থেকে সাদনান প্রিয়তাকে নিয়ে হেঁটে পাশের রুমে চলে আসে। প্রিয়তা ততক্ষণে সাদনানের গলা জড়িয়ে ধরে নেয়। সাদনান প্রিয়তাকে নিয়ে রুমে এসে লাইটটা অন করতেই প্রিয়তার চোখ ছানা পড়া। পুরো রুম সুন্দর করে সাজানো, শুধু সাদা গোলাপ ফুল দিয়ে। প্রিয়তা অবাক হয়ে সাদনানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এসব কখন করেছেন? রাহান এসেছিল সন্ধ্যা, ওই করে দিয়েছে। সাদনান কথা শেষ করে প্রিয়তার গলায় মুখ গুজে অধর ছুঁয়ে দেয়। প্রিয়তা কেঁপে উঠল, কিন্তু প্রিয়তা হঠাৎ ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করে, কাল বোম ছিল মিটিংয়ের জায়গায়? সাদনান শুনল, অবাক হলো না, বরং খুব স্বাভাবিকভাবেই প্রিয়তার ঘাড়ে নাক ঘষে বলল, রাহান বলেছে? না, কাল রাতে আমি দাদুকে বলতে শুনেছি। সাদনান আর কিছু বলে না। বউকে ভালোবাসায় আর নিজের হাতের এলোমেলো স্পর্শে পাগল করে। আর আরও একটা মধুযন্ত্রিমা রাত পার করে, যার সাক্ষী হয়ে থাকে দূর আকাশের চাঁদ, যার আলো কাঁচের জানলা দিয়ে আসছে, যেটা এই অন্ধকারের মাঝেও তাদের রুমটাকে আলো দিয়ে আলোকিত করছে। পরীক্ষা শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যালও আজ শেষ। সারা প্রিয়তা দুজনের পরীক্ষা বেশ ভালো হয়েছে সবগুলো। এখন বাকিটা রেজাল্ট আউট হলে বোঝা যাবে। আজ রাহাত ওদের নিতে আসবে, কারণ কাল নমিনেশন দেবে সাদনান সহ জাফর, আসম মির্জা, তাই আজ ওয়াসিফ দেওয়ানের বাসায় গিয়েছে। এটা নিয়ে আজ মিটিং হবে। প্রিয়তা সারা ওরা দুজন স্কুলের ভেতর হতে বেরিয়ে এসে দেখলো রাহাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। প্রিয়তা সারাকে এগিয়ে আসতে দেখে ফোন কেটে পকেটে নিয়ে নেয়। এরপর টুকটাক কথা বলে ওরা গাড়িতে উঠে বসে। রাহাতও গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে চলে আসে। মায়েশা, আয়ান, তিন্নি অপেক্ষা করছে কবির খানের জন্য। ওরা 4 জন এই বিকেলটা সারা এলাকা ঘুরে বেড়াবে। তার কারণ তিন্নি, ওর ভীষণ মন খারাপ। কলেজে কয়েকটা মেয়ে জেনে গিয়েছে ইলেকশনের পর তিন্নি আর কবিরের বিয়ে হবে, কিন্তু এটা জানে না তিন্নি আর কবিরের বিয়েটা অলরেডি ঘরোয়াভাবে হয়ে গিয়েছে। তিন্নি ভাবে বিয়ে ঠিক হয়েছে জেনে মেয়েগুলো ওকে ওই দিন এত কথা শোনালো, আর যদি জানতে পারে বিয়ে হয়ে গিয়েছে তখন কি করতো।
তিনিকে কয়েকটা মেয়ে মিলে ভীষণভাবে বাজে কথা বলেছে। সে কেন স্যারের সাথে কলেজ আসে, স্যারের বাড়িতে থাকে। মায়েশা তখন বলতে চেয়েছিল বিয়ের কথা বলে দিতে, কিন্তু তিনি বলতে না করেছে। তিনি এদের কোনো প্রশ্নের জবাব দেয়নি, শুধু বলেছে এটা যেন স্যারকে জিজ্ঞেস করে। তখন মেয়েগুলো একটু ভয় পেয়েছে। আর এই ফাঁকে মায়েশা বলতে চায় বিয়ে হয়েছে, কিন্তু তিনি কথা ঘুরিয়ে বলেছে বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা এখনই ধুমধাম করার কথা ছিল, কিন্তু মির্জা বাড়ির কোনো পুরুষ এখন সময় দিতে পারবে না, বিধায় বিয়েটা সেদিন তিন্নিকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর দিন দিয়ে দিয়েছেন। এতে অবশ্য মির্জা বাড়ির সবাই উপস্থিত ছিল। তিনি গাড়িতে জানার উপর থুতনি ঠেকিয়ে এসব ভাবছিল। ঠিক তখনই কবিরের ডাকে ধ্যান ফিরে। কবির এসে পেছনের সিটে ওর পাশে বসে গিয়েছে, অথচ ও টেরি পায়নি। আয়ান মায়েশার সামনে বসা। কবির বেশ দূরত্ব রেখে বসে আছে। বিয়ে হয়েছে, কিন্তু তিন্নি কবিরের মাঝে এখনো স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। সামনে তিন্নির পরীক্ষা, তাছাড়া কবির নিজের মাঝে এখন কি এক ঝড়তা কাজ করে। তিনি নিজেও দূরে দূরে থাকে, ভালোবাসার মানুষটার আশেপাশে তো থাকতে পারে, আর কি চাই। এতেই ভীষণ খুশি তিন্নি। কবিরের বাবাও তিন্নিকে ভালোবাসে, নিজের মেয়ের মতো আগলে আগলে রাখে। কবিরের চাইতেও বেশি খেয়াল রাখে কালাম। তিন্নির একজন বাবা হিসেবে যা করা দরকার সব করে কালাম খান। তিন্নি ওনাকে অল্প কয়েকদিনের মাঝে অনেক আপন করে নিয়েছে। তিন্নির ভাবনার মাঝেই তিন্নি একটা হাত কবির নিজের হাতের মুঠো পুড়ে নিয়ে সামনের দিকে দৃষ্টি রেখেই ধীর কণ্ঠে বলে ওঠে, মন খারাপ করার প্রয়োজন নেই। তিনি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পাশে বসা শশী কালার শার্ট পরা সুদর্শন পুরুষটার দিকে। বেশ লাগছে দেখতে তিন্নির নিকট কবিরকে। যদিও কবিরের গায়ের রং তিন্নির চেয়ে বেশ ফর্সা, আর গাল ভর্তি চাপ দাড়ি, গোল গাল মুখ, চোখে কালো চিকন ফ্রেমের চশমা, শার্টের হাতে গুটিয়ে কোনোই পর্যন্ত রাখা। নিঃসন্দেহে কোনো মেয়ে এক দেখাই এই পুরুষের প্রেমে পড়বে, যেমনটা তিন্নি পড়েছিল, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিল আর এখন পরিণয়। কবির সামনে তাকিয়ে এক দৃষ্টিতে তার এই মেয়ে আশেপাশে থাকলে অন্যরকম অনুভূত হয়। খুব করে নিজের বাহুডোর আবদ্ধ করে রাখতে মন চায়, কিন্তু সে সময় তো আর এখনো আসেনি। একেবারে নিজের করে পেতে যে আরও অপেক্ষা করতে হবে। ওদের ভাবনার মাঝে আয়ান গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামায়, তারপর সবাই রেস্টুরেন্টের ভেতর চলে যায়। আজ সারা বিকেল ঘুরবে ওরা। মায়েশাকেও সাথে রাখার পারমিশন আছে, আর সেজন্যই তো কবিরকে বলে তিন্নি আয়ানকেও নিজেদের সাথে নিয়েছে। আজ রাতে রান্না প্রিয়তাকে করতে হবে, আম্বিয়া মির্জার হুকুম। ওনার কথা হলো ভূত তো হলো নাচানাচি, বউ হয়ে বাহিরে। এখন তো পরীক্ষাও শেষ, তাই এখন থেকে রান্নাবান্না সব করতে হবে। বউয়ের মতন মন দিয়ে সংসার করবে, ব্যাস। প্রিয়তা রান্না মোটামুটি পারে, তবে অতটা পারদর্শী না। ওর মনই ওকে দিয়ে এই কয়েক বছর কাজ করিয়েছে ঠিক, তবে রান্না করেনি কখনো প্রিয়তা। হাতে হাতে এটা সেটা এগিয়ে দিয়েছে শুধু। কিন্তু আজ এত মানুষের রান্নায় একটু নার্ভাস প্রিয়তা। সালেহা বেগমের প্রেশার বেড়ে আছে, তাই তিনি রুমে আছে, সব তিনি জানে না। আর সুফিয়া বেগম আর আয়না আসতে পারবে না, এটা আম্বিয়া মির্জার বারণ। আর কাজের লোকগুলো যে যার মতন কাজ করছে, তারা কেউ যেন প্রিয়তাকে সাহায্য না করে এটাও বলেছে। প্রিয়তা হাবিজাবি ভাবতে ভাবতে চুলা হতে চিংড়ির তরকারিটা নামিয়ে রাখে। ভাতের জন্য পানি বসিয়ে ক্যাবিনেট খুলে সেখান থেকে চায়ের পাতা নামিয়ে পেছন ফিরতেই কাজের মেয়ে এসে বলে গেল সাদান এসেছে আর প্রিয়তাকে রুমে যেতে বলেছে। প্রিয়তা শুনল না, ও ভাবছে রান্নাটা করেই একেবারে রুমে যাবে, তাই কফি করে কাজের মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দিল। আম্বিয়া মির্জা তখনও সোফায় বসে। প্রিয়তা কফি করে দিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দেয়, কিন্তু সেটা আর স্থায়ী হয় না। লিভিং রুমে ঝনঝন শব্দ তুলেই কিছু ভাঙার আওয়াজ হলো। প্রিয়তা তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে তড়িঘড়ি করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসতে সাদ্দানকে দেখতে গেল। আর একটু আগে সাদা রঙের কফি করে দেওয়ার মগটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। প্রিয়তার বুঝতে সময় লাগলো না সাদনান রেগে গিয়েছে। আয়না, সালিহা বেগম, সারা সহ সবাই উপস্থিত এখানে। আম্বিয়া মির্জা তখন প্রিয়তার দিকে চোখ কটমট করে তাকিয়েছে। প্রিয়তা ভয় ভয়ে সাদনানের দিকে তাকাতে সাদনান ঝড়ের বেগে এসে প্রিয়তার হাত শক্ত করে চেপে ধরে টেনে দাদির সামনে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, বউ হয় আমার, কাজের মেয়ে নয়। দ্বিতীয়বার ওকে দিয়ে কাজ করাবে না। এত কাজের লোক দিয়ে কি হবে যদি আমার বউকে সবার জন্য রান্না করতে হয়? কথা শেষ, সাদ্দান অপেক্ষা করে না, বউকে টেনে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। প্রিয়তা স্তব্ধ। সাদ্দান মিটিং শেষ পার্টি অফিসে গিয়েছিল, কাল নমিনেশন দেবে, সেটা নিয়ে দলের ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ি থেকে আয়নার ফোন হতে কল্পে একটু ভ্রুকুচকে আসে। কোনো সমস্যা হয়েছে ভেবেই ফোন রিসিভ করতেই ও বাস হতে সারা ফোন কানে বলেছিল দাদি প্রিয়তাকে
আজ সবার রান্না করতে দিয়েছে, ব্যাস এটুকুই। সাদান তড়ি গতিতে ফোন কেটে দিয়ে রাহাতকে ওদিকটা সামলাতে বলে তড়ি ঘুরি করে বাড়ি চলে এসেছে। বারণ করেছিলাম না রান্নাঘরে না যাওয়ার জন্য? সাদনানের এমন ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্নে প্রিয়তা ভয়ে আরও এক দফা খুঁটিয়ে গেল, নুয়ে রাখা মাথাটা আরও নুয়ে নিল। অতঃপর মিনমিন করে বলল, এখন তো পরীক্ষা শেষ, তাছাড়া আমি তো এখন বউ এ বাড়ির। পরীক্ষা শেষ, আমি যেতে বলেছি। সাদনান শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে। প্রিয়তা এবার মাথা তুলে তাকালো সামনে শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটার দিকে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চুল অগোছালো দেখে বোঝা যাচ্ছে সারাদিন বেশ ধকল গিয়েছে মানুষটার উপর দিয়ে। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে আছে, রাগ তার পড়ে গিয়েছে, তবে আজ একটু শক্ত কথা বলতেই হবে। পরীক্ষা চলাকালীনও প্রিয়তা টুকটাক কাজ করেছে, সাদনান দেখেছে সেটা, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যা হলো দাদি। সাদনান চোখে তেমন কিছু পড়েনি, কিন্তু সে শুনেছে সারার নিকট হতে দাদি প্রিয়তার পড়ালেখা নিয়ে ঝামেলা করেছে, সাথে ওকে নিয়ে কাজটাও করায়। বউ তার ভীষণ ছোট, তাই সে বউকে না হয় তা একটু বেশি যত্ন করে, এতেও তার দাদির সমস্যা। এটাও নিয়ে নাকি সেদিন প্রিয়তাকে অনেক কথা শুনিয়েছে। এটাও প্রিয়তা বলেনি, সারা বলেছে। প্রিয়তা কোনো কথা সাদনানকে জানায় না, কিন্তু সাদনান সে তো এসব জানা কোনো ব্যাপার না। সাদনানের ভাবনার মাঝে প্রিয়তা মিনমিন করে উত্তর দেয়, না এই আমি না করি নাই, তাহলে কেন গিয়েছো? বউ আমি এ বাড়ির। সময় চলে গিয়েছে, সারা জীবন পড়ে আছে। তাছাড়া মা, ছোটো মা রান্নাঘরে করলে সাথে কাজের লোক সাহায্য করে, তো তোমার সময় উল্টা কেন? তুমি নাও না কেন? আমাকে তো প্রিয়তা হঠাৎ থেমে গেল। সে চায় না কোনো ঝামেলা হোক, তাই কথা ঘুরাতে শান্ত হয়ে সাদনানের বাম গালে নিজের ডান হাতটা রেখে ধীর কণ্ঠে বলল, আচ্ছা আর কাজ করব না, মন দিয়ে পড়ব, আর যদি কাজ করি তো কাজের লোকে সাহায্য নেব। সাদনান শুনল, কিন্তু মনে হয় না আমলে নিয়েছে। সে প্রিয়তার হাতটা গাল থেকে নামিয়ে ওয়াশরুম যেতে যেতে বলল, কফি। কথা শেষ সাদনান পাঞ্জাবি এক টানে খুলে সেটা সোফায় ছুঁড়ে ফেলে চলে গেল। প্রিয়তাও গুটি সুটি পায়ে এগিয়ে গিয়ে সোফা হতে পাঞ্জাবিটা তুলে সেটার নাকের সামনে ধরে লম্বা একটা শ্বাস টেনে নিল। ঘামের গন্ধ নেই, তবে পারফিউম আর সাদনানের শরীর গন্ধটা প্রিয়তার নিকট বেশ লাগে। সেটা সবসময় করে, তবে সেটা সাদনানের অগোচরে। কিন্তু আজ হয়তো আর সেটা লুকায়িত রইল না। সাদনান খট করে আবারও ওয়াশরুমের দরজা খুলে তখন বেরিয়ে এলে সে টাওয়াল নেয়নি, কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে ভাবতেও পারেনি। প্রিয়তা চোখ বন্ধ করেছিল, হঠাৎ আওয়াজ পেয়ে সে চোখ খুলে সামনে সাদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর ধরে পড়ে যাওয়ার মতো করে মাথা নুয়ে কাচুমাচু ভঙ্গিতে মিনমিন করে সাফায় গাওয়ার মতো করে বলল, দেখছিলাম ধুতে হবে নাকি। জিজ্ঞেস করিনি। সাদনান নির্লিপ্ত জবাব। অতপর সে এগিয়ে গিয়ে বেলকানি হতে টাওয়াল নিয়ে পুনরায় ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে ওঠে, আসার আর সময় পাইনি, এখনই আসতে হলো। রাহানকে সাদনান আজ সোজা মির্জা বাড়ি আসতে বলেছে। তার কারণ রাহান ভীষণ ঘুমকাতুরে। এই ছেলে যদি আজ নিজের বাড়ি যায় তাহলে কাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারবে না। কিন্তু কাল সকাল সকাল নির্বাচন কমিশন অফিস যেতে হবে, আর সাদনানের বাম হাত রাহান। সেই সুবাদে রাহানকে সাদনানের সাথে থাকা জরুরি। কিন্তু এই ছেলে আজ বাসায় গেলে আর কাল সকালে ঘুম থেকে উঠতে পারবে না। তাই সাদনান রাহানকে ফোন করে আজ মির্জা বাড়ি আসার জন্য বলেছে। সারা সোফায় বসে টিভি দেখছিল, সাথে সুফিয়া বেগম আছে। আয়না শাশুড়ির রুমে। আম্বিয়া মির্জাও সেই যে রুমে গিয়েছে আর বের হয়নি এর মধ্যে। রাত 8টার মতন বাজে, পুরুষ কেউ এখনো বাড়ি আসেনি। আর সবাই বাড়ি এলে যে আজ এক দফা করবে আম্বিয়া মির্জা, এ তো কোনো সন্দেহ নেই। কিন্তু সাদনানের সামনে টিকতে পারলে হয়, কারণ দোষটা সম্পূর্ণ উনার। এই বাড়ির বউ শুধু রান্না করে আর সব কাজের লোক হাতে হাতে এগিয়ে দেয়। সেখানে আজ তিনি প্রিয়তাকে দিয়ে সব করিয়েছে, যদিও আগে ততটা কাজ করতে বলেনি এই যা। তবে আজ একটু বেশি করেছে, অবশ্য একটু নয়, অনেকটা বলা চলে। সামনে টিভি চলছে ঠিক, কিন্তু সারা সেদিকে ধ্যান নেই। সে তো আনমনে কিছু ভেবে চলেছে, আর ওর ভাবনার মাঝে কখন সুফিয়া বেগম চলে গিয়েছে সে টেরও পায়নি। প্রিয়তাকে সাদা নিয়ে যাওয়ার পর বাকিটা আয়না সুফিয়া বেগম মিলে করেছে, আর সাথে তো কাজের দুজন লোক আছে। সারা আনমনি টিভির রিমোট হাতে নিয়ে বসেছিল। এর মধ্যে হঠাৎ বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে ওঠে। সারা ভাবে হয়তো দাদাসহ বাবা, ছোট বাবাই এসেছে, তাই রিমোট রেখে তড়িঘড়ি করে দরজা খুলে। কিন্তু বাড়ির কেউ আসেনি, এসেছে রাহান। সারা রাহানকে দেখে বুকের ভেতর ধক করে উঠল। কালো শার্ট, কালো প্যান্ট, এলোমেলো চুল, দেখতে বেশ লাগছে। রাহান এক পলক সারার দিকে তাকিয়ে বুকের কাছের একটা বোতাম খুলতে খুলতে ক্লান্ত ভরা কণ্ঠে বলল, একটু পানি দিবে?
সারা ভীষণ মায়া হলো। রাহান কথা শেষ, সোফায় ধপ করে বসে গেল। সারা ডাইনিং টেবিলে রাখা জগ হতে আধ গ্লাস পানি নিল, তারপর ফ্রিজ খুলে সেখান থেকে বোতল হতে ঠান্ডা পানি মিশিয়ে রাহানকে দিল। রাহান এক পলক তাকিয়ে গ্লাসটা হাতে নিয়ে সবটা পানি ঠকঠক করে খেয়ে নিল। অতঃপর সামনে থাকা সেন্টার টেবিলে গ্লাসটা রেখে আবারও গা এলিয়ে দিল সোফায়। এখন যদি সারা ওর বউ হতো তখন কি এভাবে বসে থাকা লাগতো? মোটেও না, নিশ্চয়ই সারাকে জড়িয়ে ধরে রাখতো। তবে একটা কথা মানতেই হবে, ভালোবাসার মানুষটাকে দেখলে সব ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। এই যে সারাকে দেখে রাহানের এখন কেমন একটা ভালো লাগছে। সারাদিন এত এত দৌড়াদৌড়ি কাজ, এখানে সেখানে দৌড়াতে হয়, কিন্তু এখন এই ছোট্ট মুখটা দেখার পর মনে হচ্ছে এসব কিছু না, কেমন একটা প্রশান্তি লাগছে। রাহান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার। সারা রাহানকে এভাবে দেখে ভাবলো হয়তো বেশি কাজ করেছে। অবশ্য কাজ বলা চলে না, রাজনীতি মানে সারাদিন বাহিরে রোদে দৌড়াদৌড়ি করা। সারা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রাহানও তাকিয়ে আছে ওর দিকে। সারা আমতা আমতা করে বলে, শেষমেশ কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? সারা প্রশ্নে রাহান মনে মনে হাসলো। কেমন একটা শান্তি অনুভব হলো মনের ভেতর। তবে মুখ গম্ভীর ভাব এনে জানালো, সারাদিন লাগছিল, এখন সব ঠিক আছে। মানে? সারা ভ্রুকুচকে জিজ্ঞেস করে। রাহান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, মানে সারাদিন খারাপ লাগছিল আর কি, এখন সবকিছু ঠিক আছে। সারা কুচকানো ভ্রুজোড়া শীতল হলো। এর মধ্যে সুফিয়া বেগম এসে রাহানকে ফ্রেশ হতে বলল। রাহান সারার দিকে এক পলক তাকিয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। সারাও চলে গেল। 8:30 বাজতে চলে, সবাই চলে আসার সময় হয়েছে। তাই সুফিয়া বেগম কাজের লোক নিয়ে খাবার দাবার গুছিয়ে নিতে লাগলো। রাতে খাবার শেষ, সাদনান রুমে চলে আসে। মিনিট 10 পর প্রিয়তাও কফি হাতে রুমে আসে। সাদনান তখন ল্যাপটপ কোলে রেখে সোফায় বসে কাজ করছে। প্রিয়তা কফির মগটা সাদনানের সামনে সেন্টার টেবিলে রেখে দেয়। সাদনান এক পলক তাকিয়ে মুচকি হেসে কফির মগটা হাতে তুলে সেটাই চুমুক বসে। প্রিয়তা তখন দাঁড়িয়ে আছে সেভাবে। সাদনান বুঝতে পারে বউয়ের মন খারাপ, যদিও তেমন কিছু হয়নি। দাদি প্রিয়তার সাথে কথা বলে না, এমনকি খাবার টেবিলেও বা আসম মির্জা, জাফর মির্জা কারোর সঙ্গে সন্ধ্যার বিষয়ে কথা বলেনি। তার হঠাৎ চুপ করে যাওয়ার কারণেই প্রিয়তা বুঝতে পারেনি। কিন্তু সাদনানের এসব নিয়ে কোনো ভাবান্তর ঘটেনি। সে স্বাভাবিক যেন সন্ধ্যা কথা সে ভুলে গিয়েছে বা এমন কিছুই হয়নি। তার কারণটা জানার জন্য প্রিয়তা দাঁড়িয়ে আছে। সাদনান বুঝতে পেরে একটু অন্যমনস্ক হয়ে সন্ধ্যা দাদির সাথে বলা কিছু কথা মনে পড়ে। দাদির তার এমন নয় সে জানে, আর হঠাৎ পরিবর্তনটার মানে বুঝতে পারেনি। তিনি আগের দিনের মানুষ, সে সুবাদে ওনার ভাষ্যমতে বউ তো বউ, স্বামী সংসার ঝামলাবে, সে কেন বাড়ির বাইরে রংঢং করে ঘুরে বেড়াবে। সাদমানের কানে আগেও এই কথাগুলো এসেছে, দাদি প্রিয়তাকে বলেছে, কিন্তু সে সব সূত্র ধরে কিচ্ছু বলেনি। কিন্তু দাদি আজ নিজেও সাদনানের সাথে সব নিয়ে কথা তুলেছে। সাদনান কিছু বলেনি, চুপ করে দাদির অভিযোগ শুনেছে। সর্বশেষ তার একটাই প্রশ্ন ছিল, প্রিয়তার জায়গায় যদি সারা বা মাইশা হতো তবে কি তিনি এমন করতো? আম্পায়ার মির্জা তখন নিশ্চুপ ছিলেন। সত্যিই তো, কিন্তু তিনি উত্তর দেয়নি, শুধু জবাবে বলেছে তিনি মানিয়ে নিতে চেষ্টা করবে। দাদি আজ কথা বলেনি। প্রিয়তার কথায় সাদনান ভাবনা থেকে বেরিয়ে আসে। সে তো বেমালুম ভুলে গিয়ে বসেছিল বউ তার সামনে দাঁড়িয়ে, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কোল হতে ল্যাপটপ নামিয়ে পাশে সোফায় রাখে। প্রিয়তার হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দেয় সাদনান। প্রিয়তা হালকা কেঁপে উঠল। ভরকালো হকচকিয়ে সাদনানের শুভ্র রঙের পাতলা শার্টের বুকের কাছটাই খামছে ধরে। সাদনান হাসল আরও কিছুটা। প্রিয়তার ছোট্ট দেহখানার কোমর নিজের শক্ত হাতের মাঝে আরও শক্ত করে চেপে ধরে। সাদনান প্রিয়তার চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বলল, চোখ খুলো। প্রিয়তা তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে মিনমিন করে জানালো, আপনি অন্যদিকে তাকান। 5 মাসের বেশি সময় হতে চলে, এখনও এমনটা মোটেও আশানুরূপ আচরণ নয় মিসেস সাদনান। সাদনানের এমন গম্ভীর কণ্ঠে বাণী প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে সাদনানের চাপ দাঁড়িয়ে ভর্তি সুন্দর সুশ্রী মুখপানে তাকালো। আর অমনি প্রিয়তার বুকের ভেতর ধক করে উঠল। এত সুন্দর হতে কে বলেছে এই লোককে? যা পরে এতেই ভীষণ সুন্দর লাগে। প্রিয়তা আনমনে সাদনানের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো নিজের হাতের সাহায্যে ঠেলে পেছনে দিয়ে দেয়। সাদনান আচমকায় প্রিয়তার হাতটা ধরে ফেলে। প্রিয়তা আবার মাথা নুয়ে নিল। সাদনান প্রিয়তার হাতটা নিজের গালে রাখে। এই হাত দুটো দিয়ে শুধু আমাকে ভালোবাসা হবে, মনে থাকবে? আপনার কাজ ঠিকমতো হলেই তো হলো।
সংসার করার জন্য সারা জীবন পড়ে আছে। বিশেষ করে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকব ততক্ষণ আমার সামনে থাকবে। তার মানে এটা নয় আমি না থাকলে তুমি একা সব কাজ করবে। প্রিয়তা কিছু বলে না, শুধু আগের ন্যায় মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, যার মানে আচ্ছা। সাদনানের মন ভরে না বইয়ের এমন মাথা নুয়ে বসে থাকায়। মুখটা ঠিক স্পষ্ট নয়। সাদনান প্রিয়তার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে কতক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু এতেও যেন মন ভরে না। আরও কিছু হলে ভালো হয়, ভাবে না সাদনান আর কিছু। মুহূর্তের মাঝে বইয়ের ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠ দিয়ে চেপে ধরে ভালোবাসা দিতে থাকে। প্রিয়তাও সাথে তাল মেলায়, সাথে সাদনানের হাতের অবাধ্য স্পর্শ তো আছে, যা বড্ড জ্বালাচ্ছে প্রিয়তাকে। সাদনান অনেকটা সময় নিয়ে প্রিয়তাকে ছেড়ে দিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা প্রিয়তার ঠোঁট মুছে দেয়। প্রিয়তা ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। পিটপিট করে চোখ তুলে সাদনানের দিকে এক পলক তাকিয়ে তড়ি ঘুরি করে উঠে পড়ে সাদনানের কোল হতে। অতঃপর আলমারি খুলে সেখান থেকে রাতের পোশাক নামিয়ে ওয়াশরুম চলে গেল। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। সারা দিন মোটামুটি ভালোই খাটাখাটনি হয়েছে, তাই বিছানায় শোয়া মাত্রই নিদ্রা ভর করে। সাদান বেশ অনেকটা সময় পর নিজের সব কাজ শেষ ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে বউকে টেনে নিজের বুকের উপর এনে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়তাও ঘুমের ঘোরে সাদনানের বুকের মাঝে বিড়াল ছানার নেই গুটিয়ে গেল। সাদান হাসলো, যে হাসিতে কোনো বিষাদ নেই, আছে শুধু সুখ আর দুঃখ। ভোট প্রচারণা চলছে, সেই সাথে চলছে সাদনানের ব্যস্ততা। আর 3 দিন পর ভোট, তাই ভীষণ গরম এলাকা। আজকের পর ভোট প্রচারণা বন্ধ, কাল থেকে। তাই সাদনান আজ ভোট প্রচারণা বেরিয়েছে, সাথে ছিলেন ওয়াসিফ দেওয়ান। আর অন্যদিকে গিয়েছে আজম মির্জা। জাফর মির্জা কোথাও যায়নি। বয়স হয়েছে কিন্তু দেখতে এখনো জোয়ান। কিন্তু দেখতে জোয়ান হলেও শরীর তার মেহনত সাথে হাঁটাচলা করতে গেলে সেটা ধরা পড়ে, একটুতেই হাঁপিয়ে যায়। তাই তিনি আজ পার্টি অফিস রয়ে গিয়েছে। কবির তিন্নির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে এসো। তিনি খাবার শেষ মাত্র রুম এসেছে, এর মধ্যে কবির রুমে আসে। তিনি কবিরের এমন কথায় ভ্রু কুচকে আসে, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে প্রশ্ন করল, কি এটা? নিজে দেখে নাও। কথা শেষ কবির চলে গেল। তিনি প্যাকেট থেকে একটা হালকা গোলাপি রঙের একটা পাতলা শাড়ি বের করে, যেটা দেখে তিন্নির মুখ হা হয়ে গেল। এটা তো ওই দিন কবির শপিং মল থেকে নিয়েছিল। তিন্নি তখন অত খেয়াল করেনি শাড়িটা এত পাতলা, তবে ওর এটা ভালো লেগেছিল। কিন্তু এত পাতলা হবে বুঝতে পারলে সে কখনো এটার দিকে তাকাতো না। আর ও না তাকাতো, আর না কবিরের দৃষ্টি ওটাই যেত, আর না আজ শাড়িটা ওর হাতে আসতো, আর না পরতে হতো। কিন্তু এখন কি করার? কবির একবার যখন দিয়ে দিয়েছে তখন এটা পড়তেই হবে, কিছু করার নেই। তার কারণ কবির যা বলে তার উল্টো হলে সে ভীষণ রেগে যায়। এটা তিনি জানে, তার কারণ কলেজে বহুবার দেখেছে কবিরের রূপ। তিনি এসব আবিজাবি ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসে। সে কয়েক মাসে শাড়ি পরাটা বেশ শিখে নিয়েছে। তার কারণ অবশ্য কবির প্রায়শই তিন্নির নিকট আবদার জুড়ে যেন কবিরের ছুটির দিনে তিনি শাড়ি পরে। তিনি মেনে নিয়েছে, তার ভীষণ ভালো লাগে কবিরের এসব ছোট ছোট আবদারগুলো। এই যেমন হুটহাট তিন্নির হাতে খাবার খেতে চাওয়া, কলেজ থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসা, আবার কলেজ যাওয়ার সময় কপালে চুমু খাওয়া। তিন্নি শাড়িটা পরে বসে আছে বিছানায়, আর একটু পরপর নিজের শরীরের দিকে তাকাচ্ছে, লজ্জা পাচ্ছে। শাড়ি পরেছে ঠিক, তবে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট, সাথে ব্লাউজের হাতাগুলো স্লিভলেস। এখন এটা পরে কবিরের সামনে কি করে যাবে তিন্নি বুঝতে পারছে না। তিন্নির ভাবনার মাঝে কবির হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে রুমে প্রবেশ করে বলে ওঠে, আর কতক্ষণ? হ্যাঁ। কবির আর কিছু বলতে পারল না। তিন্নির দিকে তাকিয়ে কবিরের চোখ আটকে যায়। তিনি বেশি সাজেনি, খোলা চুলগুলো, হালকা কাজল, আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কানে একজোড়া ইয়ারিং, গলায় ছোট্ট একটা লকেট, যেগুলো কবির বিয়ের দিন দুপুরে তিন্নি নিজেই হাতে পরিয়ে দিয়েছিল। এই রূপ কবিরকে জ্বালিয়ে দিতে সক্ষম, এটা কি সামনে বসা রমণী জানে? ও জানবে কি করে? কখনো বলা হয়নি যে। আচ্ছা, মেয়েটা এতটা মায়াবী, আগে তো কখনো চোখে পড়েনি নাকি? ভালোবাসার মানুষটা যেমনই হোক, ভালোবাসার মানুষটার কাছে সবচাইতে বেশি সুন্দর। এদিকে তিন্নি লজ্জায় গুটিয়ে যাচ্ছে। সে চুপ করে মাথায় নুয়ে মেঝেতে দৃষ্টি ফেলে রেখেছে। কবির হাসলো। একটু এগিয়ে গিয়ে তিনি ডান হাতটা ধরতে তিন্নি কেঁপে উঠল। মাথা তুলে কবিরের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নুয়ে নিল। মিসেস খান আমাকে মারার প্ল্যান করছে বুঝি? তিন্নি কবিরের কথার মানে বুঝতে পারে, ছোট নয়ও, তাই তো আরও কিছুটা গুটিয়ে যেতে চাইল। কিন্তু কবির কি গুটিয়ে থাকতে দেয়? সে তো টেনে দাঁড় করালো তিন্নিকে। অতঃপর ড্রেসিং আয়নার সামনে দাঁড়ালো।
তিন্নি চাইতে কবির একটু লম্বা হওয়ার দরুন ঘাড় নুয়ে কবির নিজের থুতনি ঠেকিয়ে তিন্নির কাঁধে 2 হাত রাখে তিন্নির পেটের উপর। তিনি তখনও চোখ বন্ধ, সাথে কাঁপাকাঁপিতেও আছে। কবির তিন্নির অবস্থা বুঝতে পারে, তাই তিন্নিকে স্বাভাবিক করতে ঠোঁট টিপে হেসে বলল, এখনই কিছু করছি না, তাই এত কাপাকাপির কিছুই নেই। কথা শেষ কবির তিন্নিকে ছেড়ে দিয়ে হো হো করে হেসে দিল। অতঃপর ড্রেসিং টেবিলের উপর থেকে এক জোড়া চুড়ি তিন্নির হাতে পরিয়ে দেয়। তিন্নি একটু স্বাভাবিক হয়। চুড়িগুলো কবির দিয়েছে, কিন্তু তিন্নি পরে না ওগুলো। সব সময় নর্মাল চুড়ি পরে থাকে, কারণ কবির যেগুলো দিয়েছে সেগুলো গোল্ড, আর তিন্নি খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে, আর তাই এগুলো ওর কাছেই বিলাসিতা লাগে। কবির চুড়ি পরিয়ে দিয়ে আলমারি খোলে, সেখান থেকে একটা চাদর বের করে তিন্নির গায়ে জড়িয়ে দিয়ে বলল, আমি চাই না এরূপ, আমি ছাড়া দ্বিতীয় কেউ দেখে। তিনি অবাক হলো, তবে মনে মনে বেশ খুশি হলো, কারণ ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল। চলো যাওয়া যাক। তিন্নি সম্মতি দেয়। কবির তিন্নির হাত ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে। কবির ড্রাইভার নিয়েছে, ওরা পেছনে বসেছে। তিন্নি জানে না ওরা কোথায় যাচ্ছে। একবার অবশ্য কবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু কবির বলেনি, শুধু জানিয়েছে গেলেই দেখতে পাবে। গাড়ি চলছে নিজ গন্তব্যে। তবে তিন্নির রাস্তাটা ভীষণ চেনা লাগছে না? এটাই তো সেই রাস্তা যেটা দিয়ে এতিমখানায় যায়। আগে তিন্নি যেখানে থাকতো সেখানে। তবে কি ওরা সেখানে যাচ্ছে? না, যাচ্ছে না। গাড়িটা সে এতিমখানার গেটে থামে। দারোয়ান গেট খুলে দেয়, গাড়ি ভেতরে প্রবেশ করে। তিনি কবির গাড়ি থেকে নামে, আর অমনি ভেতর হতে অনেকগুলো বাচ্চা সহ 5 জন মহিলা বেরিয়ে আসে সেখান থেকে। সবাই এসে একসাথে তিন্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তিন্নি স্তব্ধ। কবির ড্রাইভারকে কিছু ইশারা করতে ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে পেছনে গিয়ে গাড়ির ডিকি খুলে সেখান থেকে অনেকগুলো শপিং ব্যাগ এনে তিন্নি আর মহিলাগুলোর হাতে দেয়। কবির তিন্নির 2 বাহুতে হাত রেখে মুচকি হেসে বলে ওঠে, হ্যাপি বার্থডে। তিন্নির চোখে পানি চিকচিক করছে। কবির বুঝতে পারে মেয়েটা অতি খুশিতে চোখে পানি চলে এসেছে। এগুলো সবাইকে দাও। তিন্নির হাতের শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে ইশারা করে বলে। তিনি সবগুলো বাচ্চাকে দিল। ওগুলোর ভিতর সবার জন্য এক সেট করে কাপড় আছে। সবাই ভীষণ খুশি। বাচ্চাগুলোর খুশি থেকে তিন্নি কবিরকে ধন্যবাদ দিল। কবির মুচকি হেসে বলল, আর আমার পক্ষ হতে আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর মনের একজন মানুষকে আমার জীবনে দেওয়ার জন্য, তাও আবার আমার জীবন সঙ্গী করে অর্ধাঙ্গী রূপে। তিন্নি উত্তর করে না। সে সবাইকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ হয়ে দেখছে সব বাচ্চাগুলোকে। সেও একসময় এরকম ছিল, এদের মতো নেতি। তিন্নিকে নাকি এখানের একজন মহিলা রাস্তায় পেয়েছিল, কেউ ফেলে দিয়েছিল। হয়তো তিন্নির বয়স তখন কত, হয়তো 2 বা 3 দিন ছিল। তবে ওনারা তিন্নিকে যেদিন পেয়েছে সেদিন থেকে এদিনে তিন্নির জন্মদিন পালন করে, সাথে সার্টিফিকেট, সব জায়গায় এই তারিখ ব্যবহার করে। রাত 1টা নাগাদ ওরা খাবার দাবার শেষ বাড়ি ফিরে আসে। এর মধ্যে তিন্নি গাড়িতে ঘুমিয়ে পড়ে। কবির তাই তিন্নিকে নিজের সাথে একদম মিশিয়ে শক্ত করে জড়িয়ে রাখে। বাড়িতে সে গাড়ি থেকে নেমে কবির তিন্নিকে নিজে কোলে করে এনে নিজের রুমে শুয়ে দেয়, আর নিজেও ফ্রেশ হয়ে এসে তিন্নিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে মির্জা বাড়ি শুনশান নীরবতা, কেমন থমথমে পুরো পরিবেশ। আজ নির্বাচন। কবির তিন্নি আজ মির্জা বাড়ি এসেছে। মূলত কবির আর কালাম খান ভোট কেন্দ্রে চলে যাবে, তাই কবির তিন্নিকে এখানে রেখে যাবে। সাদনান সেই সকালে বেরিয়ে গেছে। বাড়িতে কোনো পুরুষ লোক নেই। কবিরও তিন্নিকে দিয়ে তড়িয়ে ঘুরি করে চলে গেল। কেন্দ্রে কিছু ঝামেলা হয়েছে। বিপক্ষ দল নাকি ভুয়া ভোট দিতে এসে ধরা পড়ে গিয়েছে। এটা নিয়ে ছেলেরা খেপেছে গিয়েছে। এখন পরিস্থিতি স্থিতিশীল, আর জয় সাদনানের হবে বলে সবার ধারণা। এখন বাকিটা ভোট গণনার পর বোঝা যাবে। মির্জা বাড়ির সারা, প্রিয়তা, মাইশা বাদে সবাই গিয়েছে ভোট দিতে। সবাই 12টার দিকে দিয়ে চলে এসেছে। এখন বিকেল হয়ে গিয়েছে। সালেহা বেগমের শরীর খারাপ। আম্বিয়া মির্জা চিন্তায় সারা দিন কিছু খায়নি, তাই ওনাকে এখন সুফিয়া বেগম জোর করে খাবার খাইয়ে ঘুমের ওষুধ দিয়েছে। প্রিয়তা সারাদিন কেমন মনমরা হয়ে থেকেছে, তাই সারা, মাইশা, তিন্নি, আয়না ওর সাথে সাথে সারাদিন রয়েছে। মাইশা ফোন হাতেই মাত্র রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসে। আয়ানকে মেসেজ দিয়েছে। আয়ান বলেছে মেসেজ করার মতন পরিস্থিতি নেই, তবে ফোনে শর্টকাট কথা বলতে পারবে। মাইশা ছাদে আসার সাথে সাথে আয়ানের ফোন আসে। রিসিভ করতে ওপাশ হতে আয়ান জিজ্ঞেস করে, প্রিয়তা খাবার খেয়েছে? না, সকালে মা অনেক জোর করে একটু খাইয়েছে, আর খাইনি। কিছু বলছে? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? আমার বোন, আমার জানা আছে। তাড়াতাড়ি বলো, বাইনা কি ধরেছে? ভাইয়ার সাথে কথা বলতে চাই, কিন্তু এটা কি সম্ভব? আমি দেখেছি। আয়ান ফোন কাটে। মাইশা ফোন হাতে নিচে চলে আসে।
নিচে আসতেই হাতের ফোনটা আবারও শব্দে বেজে ওঠে। এটাও আয়ানের ফোন। মাইশা ভাবে হয়তো কিছু বলবে, তাই রুমে না এসে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগে সাদনানের গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ফোনটা ওর কাছে দে। মাইশা তৎক্ষণাৎ দৌড়ে রুমে এসে ফোন প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা প্রশ্নবোধক চাহনি দেয় মাইশার দিকে। মাইশা ইশারায় বেলকানিতে যেতে বলে। প্রিয়তা কি ভেবে কিচ্ছু না বলে উঠে চলে যায়। ফোন কানে নিতে সাদনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার কেন খাওনি? আপনার ফোন কেন বন্ধ? কখন বাড়ি আসবেন? প্রিয়তা সাদনানের করার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো অস্থির হয়ে নিজে জিজ্ঞেস করে। সাদনান হয়তো হাসল, অতঃপর মৃদু কণ্ঠে জানায়, আসবো, অপেক্ষা করো, খুব শিগগিরই সুখবর নিয়ে। জানো তো, অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা করব, খুব তাড়াতাড়ি চলে আসুন। বেশ রাত করে ভোট গণনা করার পর জানা গেল বিপরীত দলের চেয়ে দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে মির্জা সাদনান শাহরিয়ার। ড্রয়িং রুমে টিভির সামনে মির্জা বাড়ির প্রতিটা মহিলা সদস্য তখন বসে আছে। এ খবর পাওয়া মাত্র সবার খুশির শেষ নেই। আম্বিয়া মির্জা তো খুশিতে প্রিয়তাকে জড়িয়ে ধরে ফেলে। প্রিয়তা অবাক বিস্ময় নিয়ে সালেহা বেগমের দিকে তাকালো। তিনি মুচকি হাসে। প্রিয়তা ওনার পাশে বসে আছে, সেই সুবাদে জড়িয়ে ধরাটা অস্বাভাবিক কিছু না। রাত 1টা নাগাদ সাদনান সহ বাড়ির প্রতিটা পুরুষ সদস্য বাড়িতে এলো, সাথে কবির আর কালাম খানও আছে। আজ রাতটা তার এখানেই থাকবে। বাড়ির সবাই তখন ঘুমে জুবুধুবু হয়ে আছে। লিভিং রুমে শুধু সালেহা বেগম আর সুফিয়া বেগম বসে আছে। সবাইকে ফ্রেশ হতে বলে দুই জা মিলে কাজের লোকের সাহায্য নিয়ে খাবারের ব্যবস্থা করতে চলে গেল। এতক্ষণ প্রিয়তা, সারা, আয়না, মাইশাও তাদের সাথে ছিল, কিন্তু ওদের ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিয়েছে ওনারা। কিন্তু রুমে গিয়েও কি ওরা ঘুমিয়েছে? এই তো সাদনান ক্লান্ত দেহটা টেনে নিয়ে রুমে প্রবেশ করতে দেখা মেলে বউয়ের। গুটিসুটি মেরে বসে আছে সোফায়। প্রিয়তা পিটপিট করে সামনে তাকিয়ে সাদনানকে দেখে চট করে উঠে এলো সোফা ছেড়ে। এগিয়ে এসে এলোমেলো হাতে পাঞ্জাবির উপর 3টা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুক অধর ছুঁয়ে দিল। সাদনান ঠোঁট এলিয়ে হাসে। এটা এখন প্রিয়তা সাদনান বাড়ি ফিরলে রোজ করে, তবে সাদনানের আজ অন্য কিছু চাই। এইটুকু যথেষ্ট নয়, আরও কিছু চাই। কথা শেষ করে সাদনান নিজের অধর দিয়ে বউয়ের অধর চেপে ধরে। প্রিয়তা বুঝতে সেকেন্ডের মতন সময় লাগলো, তবে বুঝতে পরে নিজেও সঙ্গ দেয় স্বামীর। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান বউয়ের অধর ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। প্রিয়তা মাথা নুয়ে দূরে সরে দাঁড়াতে সাদনান একটানে নিজের গায়ের সাদা পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে। এখন গায়ে শুধু একটা চিকন ফিতার সাদা গেঞ্জি, হাতের মোটা পেশি বহুল দৃশ্যমান। এই শক্তপোক্ত পেটানো শরীরটা প্রিয়তা নিকট বেশ লাগে। প্রিয়তা এগিয়ে গিয়ে বেলকানি হতে টাওয়াল নিয়ে আসে। সাদনান বউয়ের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রিয়তাও গুটি ফুটি পায়ে রুম থেকে বেরিয়ে এলো। সে নিচে আসতে সালেহা বেগম সাদনানের খাবার থালাটা প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিচে আসার প্রয়োজন নেই, কম দখল যায়নি সারাদিন। প্রিয়তা ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ করে না। ওর ইচ্ছে করছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা বললে কেমন দেখায় তাই বলেনি কিছু। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সালেহা বেগম এটা নিজে থেকে বলল। প্রিয়তা খাবার টেবিলে বসা সবার দিকে একবার আর চোখে তাকিয়ে উপরে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তিন্নি সেদিকে তাকিয়ে আছে। সত্যি প্রিয়তার দেখতে অসম্ভব সুন্দর। গায়ের রংটা বেশি সাদা না, তবে যে কেউ এক দেখে পছন্দ করবে। এই 17 বছর বয়সে যে মেয়ে এতটা সুন্দর, সেই মেয়ে একজন প্রাপ্তবয়স্ক নারী হলে কেমন লাগবে। তিনি কবিরের দিকে তাকায়। কবির এক মনে খাবার খেয়ে যাচ্ছে। কবিরের পাশেই তিন্নি দাঁড়িয়ে আছে। কবির ওকে সব বলেছে। তিন্নির কষ্ট হয়নি, বরং খুশি হয়েছে যে কবির তাকে সব সত্যি বলেছে, ঠকাতে চায়নি। একটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি, আর কবির সেটাই রক্ষার্থেই তার সব অতীত বলে দিয়েছে, যাতে করে পরবর্তীতে তিন্নি সব জানলে ওর কখনো খারাপ না লাগে, মনে যেন না হয় কবির তাকে ঠকিয়েছে। যে অন্য কাউকে মনে রেখে ওকে ভালোবাসার অভিনয় করেছে, মনের বিরুদ্ধে সংসার করেছে। যদিও এখন কবিরের মনে তেমন কিছু নেই, আর এমনিতেও ওই সবের কোনো ভিত্তি নেই। তবু মনটা তো একবার না একবার সে নিষিদ্ধ জিনিসটার বড্ড নিজের কেড়ে পাওয়ার জন্য তোলা ছিল। এটা কবিরকে এখন কেমন বুকের মাঝে যন্ত্রণা দেয়। খাবার শেষে তিন্নি কবিরকে নিয়ে সারা রুমে চলে আসে। সারা মাইশার সাথে থাকবে। গেস্ট রুমে কালাম খান আর রাহান থাকবে। তিন্নি রুমে এসে বিছানা গুছিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় নিজেকে একবার দেখে নিল। তিন্নি সেদিকে তাকিয়ে রইল। কবির হাতের একটা গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি পরে আছে, আর পরেন সে সকালে বাড়ি থেকে পরে আসা কালো প্যান্ট।
আর কবির চুলগুলো হাত দিয়ে আছড়ে নিতে নিতেই জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? আপনি বাইরে ছিলেন, ঘুম আসছিল না? এখন আসবে? একদম, কোনো ভুল নেই। তিনি আনমনে বলে ওঠে। কবির আর চোখে সেদিকে তাকিয়ে হাসল। বড্ড ভালোবাসে মেয়েটা তাকে, কোনো সন্দেহ নেই এতে। কবির নিজেও বাসে, কিন্তু কতটা? যতটা হলে প্রথম অনুভূতি ভুলে থাকা সম্ভব। পুরনো সব ভুলে নতুন করে ভালোবাসতে মন চায়, সুন্দর একটা জীবন চায়, ভালোবেসে সংসার করা যায়। আচ্ছা, সংসারটা কি হচ্ছে তাদের মাঝে, নাকি শুধুই তার প্রথম অনুভূতি ভুলে থাকতে? আচ্ছা, এটা নিয়ে তিন্নির কি খারাপ লাগে? অবশ্যই লাগে। বিয়ের 3 মাসেও যদি স্বামী ভালোবাসা না পায়, তবে শুধু খারাপ কেন? মেয়ে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আর দেবে না, আর 2 মাসেই তো। তারপর অনেক ভালোবাসা দেবে, গুছিয়ে সংসার করবে। কবির এক দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে। সেদিন সকালে যখন ঘুম থেকে ওঠার পর কবিরের রুমে নিজেকে আবিষ্কার করে, তখন ভীষণ অবাক হয়েছে তিন্নি। সাথে ভেবেছে ঘুমের ঘোরে হয়তো এসে পড়েছে। কিন্তু কবির যখন বলেছিল সে নিজেই এনেছে আর আজ থেকেই এই রুমে থাকবে, তখন তিন্নি আরও অবাক হয়েছে। কারণ এর আগে কবির প্রিয়তাকে নিয়ে তার মনের ভেতর একসময় তৈরি হওয়া অনুভূতিগুলো বলেছিল। তিন্নির ভাবনার মাঝে কবির এসে তিন্নিকে ঝট করে কোলে তুলে নেয়। তিনি আকস্মিক ঘটনায় চমকে ওঠে। তড়িঘড়ি করে কবিরের বুকের কাছে খামচে ধরে। কবির ভ্রু কুচকে নেয়। তিন্নির হাতে নখ ছোট, কিন্তু যা আছে এতেই বেশ বিঁধে যায়। কবির কুচকানো ভ্রুজোড়া সোজা করে চোখে দুষ্টু হেসে বলে ওঠে, এখনই এই অবস্থা সম্পূর্ণ হলে আমাকে সামলাবে কি করে? তিন্নি লজ্জায় আরও এক দফা গুটিয়ে গেল। নিজের লজ্জারাঙা মুখ লুকায় কবিরের বুকে। কবির ততক্ষণে সারার রুমের সাথে লাগানো ছোট্ট বেলকনিটাই এসে পড়ে। মেঝেতে থাকা কার্পেটের উপর নিজে বসে তিন্নিকেও নিজের কোলে বসায়। তিন্নির জামার উপর দিয়ে নিজের 2 হাত শক্ত করে চেপে ধরে। তিন্নি হালকা কেঁপে উঠল। কবির তিন্নির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, রাত শেষ হয়ে যাবে, আর এই শেষ রাতে আমরা চন্দ্রবিলাস করব। কথা শেষ কবির তিন্নির কানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। অতপর দুজনেই দূর আকাশে জলজল করতে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থাকে। মাইশা ফোনে কথা বলছি আয়ানের সঙ্গে। সারাকেও পরীক্ষার পর ফোন দেওয়া হয়েছে। সে ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত রাহানের আইডিতে একটু আগেই নিজের আগের প্রোফাইলটা চেঞ্জ করেছে রাহান। সেখানে অনেকগুলো রিয়্যাক্ট আর শখানে কমেন্ট, এর মধ্যে বেশিরভাগ মেয়ে। সারার এসব দেখে ভীষণ কষ্ট হচ্ছে। ওনার ছবিতে কেন এত মেয়ে কমেন্ট করবে? সারাও একটা আইডি খুলেছে নিজের নাম না অন্য নাম দিয়ে, আর সেটা দিয়ে রাহানকে ফলো দিয়ে রেখেছে। রাহান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সারার এসব ভাবতে গিয়ে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে বুঝতেই পারেনি। চোখের পানিটা মুছে ফোনে ডাটা অফ করার জন্য ডাটা অপশন অফ করতে গিয়ে টুম করে একটা মেসেজ এলো। সারা ডাটা অফ না করে মেসেজটা চেক করে ওর চোখ কপালে। রাহানের আইডি থেকে মেসেজ এসেছে, খাবার শেষে প্রিয়তা এটো থালাটা সেন্টার টেবিলে রেখে দেয়, এত রাতে আর নিচে যাবে না। অতঃপর হাত ধুয়ে আসে। সাদনান সোফায় বসে তখন ল্যাপটপে কোলেই কিছু করছে। প্রিয়তা ওড়না পাশে রাখে, বিছানা গুছাতেই লাগলো। আর প্রিয়তার লম্বা মোটা চুলের বিনুনিটা তখন এদিক সেদিক কাজের সাথে সাথে দোল খেয়ে যাচ্ছে। সাদনান কাজ ফেলে সেদিকে তাকিয়ে থাকে। আসুন, শুয়ে পড়ুন, বাকি সব কাজ কাল করতে পারবেন। সাদনানের ঘোর কাটে। ল্যাপটপ সোফায় রেখে আল গোছে উঠে আসে, পেছন থেকে জড়িয়ে ধরে বউকে। প্রিয়তা অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল, তবে নিজেকে সামলে নিল। মিনমিনি করে বলল, ক্লান্ত আপনি, শুয়ে পড়ুন। সাদনান শোনে না। প্রিয়তার উন্মুক্ত পেটে নিজের হাত চেপে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমার সব ক্লান্তি তোমার এই মুখ দেখলে দূর হয়ে যায়। আমার এই ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ আমাকে হাজার অশান্তির মাঝে শান্তি দেয়। আমার মনে হাজার উথাল পাতাল শান্ত করে দিতে তোমার এই মিষ্টি কণ্ঠ যথেষ্ট আমার জান। 2 মিনিটের মধ্যে ছাদে এসো। মেসেজটা পড়ে সারা আরও এক দফা অবাক হলো। মানে এটা কিভাবে সম্ভব? এই আইডির কথা একমাত্র মায়েশা জানে, আর কেউ না। কারণ আইডিটা মায়েশা নিজে খুলে দিয়েছে। সেখানে রাহানের এমন কথাই স্পষ্ট যে রাহান সারার আইডিটা জানে। তাহলে কি রাহান ভাই জেনে গিয়েছে? কিন্তু কিভাবে? মায়েশা আপু, কি হলো, আসছো না কেন? সারার ভাবনার মাঝে আবারও টুম করে মেসেজের শব্দ হলো। সারা শোয়া থেকে উঠে বসলো। মায়েশা পাশে সোফায় বসে আয়নের সাথে কথা বলছে। সারা পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মায়েশা পেছন থেকে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছিস? সারা হালকা চমকালো, তবে নিজেকে সামলে মনে মনে একটা মিথ্যা সাজিয়ে আমতা আমতা করে জানালো, আপু পানি খেতে যাচ্ছি।
মায়েশা পাশের সেন্টার টেবিলে তাকালো, সত্যি জগে পানি নেই। তাড়াতাড়ি আসবি, যা। মায়েশার অনুমতি পেয়ে তৎক্ষণাৎ সারা মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে রুম হতে বেরিয়ে এলো। রুম থেকে বেরিয়ে লম্বা একটা শ্বাস টানিয়ে সারা, ভাগ্য ভালো জগে হাত পানি রাখেনি। সারা চারদিকে একবার চোখ বুলিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। ছাদে আসতেই দেখা মেলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের। রেলিংয়ের উপর একবার ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সারা আলগোছে এগিয়ে এলো, কেশে রাহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। রাহান ফিরল চাঁদের আবছা আলোয় চকচক করতে থাকা সারার দিকে। হ্যাঁ, চকচকই তো করছে। এই যে রাহানের নিকট ভীষণ মায়াবী লাগছে। রাহান এগিয়ে এলো, সারা ছোট্ট হাতটা নিজের দানবীয় হাতটার মাঝে মুঠোই পুরে নিয়ে সামনে এগিয়ে এলো। চাঁদটার থালার মতন অবয়ব, আকার। রাহান চাঁদটার দিকে তাকিয়ে বলল, আমার জীবনে একটা ব্যক্তিগত চাঁদ আছে। সারার বুকের ভেতর ধক করে উঠল। কে আছে রাহান ভাইয়ের জীবনে? তবে কি আমি আসার আগে ওনার জীবনে অন্য কেউ এসে পড়েছে? কথাটা ভাবতে সারার চোখ চিকচিক করে উঠল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। বুকে টিপ টিপ শব্দ হচ্ছে। আচ্ছা, এটা জানা দিয়ে কি আজ রাহান ভাই তাকে এখানে রেখেছে? কিছু বলবেন? মিনমিন করে জিজ্ঞেস করে সারা, আর অকারণেই কেন জানি কান্না পাচ্ছে। রাহান সারার দিকে তাকালো। সম্পূর্ণ সারার দিকে ফিরে ওর মুখটা রাহান ওর নিজের দুই হাতের আঁচলে নিল। সারা তৎক্ষণাৎ কেঁপে উঠল, চোখে টলমল পানি স্পষ্ট। রাহান সহসা হাসল। এই মেয়ে নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। রাহান সারার চোখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে শুধালো, আমার চাঁদের চোখে পানি একদম শোভনীয় নয়। মানে? সারা ঝটপট রাহানের হাত গালির উপর থেকে হতেই সরানোর চেষ্টা করতে করতে থমথমে কণ্ঠে প্রশ্ন করে। রাহান ছেড়ে দিল সারাকে। সারা সামান্য পিছিয়ে গেল। রাহান নিজের পরিহিত প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রাত অনেক হয়েছে, রুমে যাও। আরও একটা কথা, আমার মনে শুধু দুইজন নারী আছে। একজন আমার মা, দ্বিতীয়জন না হয় নাই বললাম। তবে এটুকু জেনে রেখো, আমার চোখ সেই নারী ছাড়া অন্য কোনো নারী এই চোখ দেখে না। সারা স্তব্ধ, কি বলবে বুঝতে পারছে না। ঠোঁট ছোড়া অনবরত কাঁদছে। আর হ্যাঁ, কাল রুম থেকে বেশি বেরোবে না। কেন? রাহানের কথা শুনে সারা ভ্রুকুচকে প্রশ্ন করে। রাহান চরম বিরক্ত হলো। এই মেয়ে সাইজে ছোট হলে কি হবে, মনে কৌতূহলে ভরা। শুধু প্রশ্ন করবে, বাঁচাবে। বলেছে যখন নিশ্চয়ই কারণ তো আছে। তবে বিরক্তি প্রকাশ না করে বলল, আগে এটা চেয়ারম্যান বাড়ি ছিল, বাট এখন এটা এমপি বাড়ি। তাতে কি হয়েছে?